পুরো বাড়িতে নীরবতা পালন করেছে। জিহাদের বাবা পুরো টেনশনে পড়ে গেছেন। কি করবে এখন? ছেলে রেগে গেছে, কোথাকার কোন ঝিনুক টিনুক তার মাথায় ভর করেছে, এখন তাকেই বিয়ে করবে। জিহাদের বাবা, তোমার এমন বোকামির মতো কাজ করতে কে বলেছিল? মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? যে মেয়ে তোমায় সহ্য করতে পারে না সে কিভাবে তোমার ভালো চাইবে? তুষা, আঙ্কেল আপনি জানেনই আমি বাইরে বড় হয়েছি, এই লতা পাতা আমি কিভাবে চিনব? জিহাদের বাবা, আমাকে একবার বলার সময়ও পাওনি। আমার কাছে আর কোনো অপশন নেই, এবার নিজের যুদ্ধ নিজেই করো, বলেই চলে গেলেন। তুষার একে তো টেনে সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে, নিজের এমন বোকামির জন্য রাগে দুঃখে কষ্টে ঠেলে কান্না পাচ্ছে, বলতে কান্না করে দেয়। নিজের ভালোবাসার মানুষ যখন অন্য কাউকে বিয়ে করে তখন বোঝা যায় কষ্ট কী জিনিস। আবার তা সচক্ষে দেখতে হবে। জিহাদের বিয়ে, জিহাদ তাকে ভালো না বাসুক, সে তো তাকে ভালোবাসে। ভালোবাসার মানুষকে কাছে না পেলে এক পলক দেখার মাঝেও শান্তি রয়েছে। মাটিতে দোগারু গেড়ে বসে মরা কান্না জুড়ে দেয় আর পাগলের মতো চিৎকার করতে থাকে। মেয়ের এই কষ্ট আর সহ্য করতে পারছে না, তাড়াতাড়ি এসে তুষাকে তার মা টেনে উঠায়। তুষার মা, এভাবে কান্না করছিস কেন? জিহাদের মাঝে কি এমন আছে? তোকে ওর থেকে ভালো ছেলের সাথে বিয়ে দিব। দরকার নেই এমন ছেলে যে আমার মেয়েকে কষ্ট দিবে। তুষা, মা আমার মাঝে কি নেই বলো তো? আমাকে এভাবে ইগনোর করে এমন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না, একটুও পারবো না, একটুও না। তুষার মা, পারবি, পারবি না কেন? ওর বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে তুই তৃতীয় ব্যক্তি কেন থাকবি? তুষা, মা তুমি বুঝবে না কতটা কষ্ট হচ্ছে, কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে, মনে হয় এই বুঝি মরে যাব, বলেই হু হু করে কেঁদে দেয়। তুষার মা, আর কান্না করবি না, কান্না থামা। বুঝছি আমি, চল আমার সাথে ঘরে চল। মেয়ের চোখ মুখ মুছে দিয়ে ঘরে নিয়ে যায়। সে বুঝতে পারছে আসলে মেয়েটা অনেক কষ্ট হচ্ছে, আর কষ্ট পেতে দিব না, যা হওয়ার হয়েছে। এবার ব্যাংককে ব্যাক করে ভালো কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। মেয়েটা যতদিন এখানে থাকবে ততই কষ্ট পাবে। এদিকে ভার্সিটি বন্ধ, কয়েকদিন পর এক্সাম। ইংরেজি মোটেও পারি না, কিন্তু প্রথম দিনই ইংরেজি পরীক্ষা। কি করি? ইংরেজি বিষয়ের সাথে আমার সাপে নেউলের সম্পর্ক, মনে হয় আমাকে সহ্যই করতে পারে না। এ তো কঠিন, মনেই থাকে না, কোনো পড়াও সব ভুলে যায়। বই যে কোথায় রাখছি খুঁজতে খুঁজতে বুক সেলফে পুরো বই দিয়ে ছড়াছড়ি, খাটে বই, মাটিতে বই, খুঁজতে খুঁজতে হয়রান, বই পাই না। অবশেষে খাটের নিচে বই পাই। উহ, দিন দিন বইয়ের পাও গজিয়ে গেছে, আর এদিকে ঝড়ার ভন ভন আওয়াজ মাথাটা খেয়ে ফেলছে। এইটার এত কিসের পড়া? দিনরাত পড়তেই থাকে। পড়ুক, আমিও পড়ি। চেয়ারে বসে নিউজ পেপার প্যারাগ্রাফটা পড়া শুরু করলাম। নিউজ পেপার ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, নিউজ পেপার ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। পরপরই বলতেই আছি চোখ বন্ধ করে, মুখস্থ করতে হবে যেভাবেই হোক। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখি ঝড়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি, ওই কি হয়েছে? হাঁ করে তাকিয়ে আছিস কেন আহাম্মকের মতো? তোর নজর লাগতে লাগতে আমার আর পড়া মুখস্থই হয় না। ঝরা, তুমি যে গত ৪৫ মিনিট ধরে এক লাইনই বলে যাচ্ছ, এর উপর কি পিএইচডি করার নিয়ত করছো নাকি? আমি কেন নজর লাগাতে যাব? আমি তোকে বলছি না আমার পড়ায় ডিস্টার্ব করবি না। আর কিসের পিএইচডি করব? এতদিন পড়াশোনা করে এই শিখেছস তুই? তোর পড়া তুই পড় যা। ঝরা, কেমনে যে ভার্সিটিতে উঠেছো আল্লাহ জানে, তোমারে তো নার্সারিতেও জায়গা দিবে না। আমি এত বড় কথা বলে মাথায় একটা থাপ্পড় দিছি। বেশি পাকনামি না, তুই গিয়ে ভর্তি হ। ঝরা, আমি আম্মুর কাছে বিচার দিমু, তুমি শুধু শুধু মারো। আমি, আম্মু জানে তুই কতটা সাধু। এর মাঝেই আম্মু এসে পড়ে আর হাতে একটা ব্যাগ। মা, ঝিনুক তাড়াতাড়ি ব্যাগটা ধরতো, আর ভিতরে কি আছে পরে রেডি হয়ে আয়। আমি,
কেন, কোথায় যাবে? মা, এ তো কথা না বলে রেডি হতে বলছি। রেডি হয়ে আয়। ব্যাগ খুলে দেখি থ্রি পিস বের করতে নিব, তখনই একটা কাগজ বের হয়। এই কাগজটা পড়াও করলাম না। থ্রি পিসটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাজল লাগাচ্ছি। হঠাৎ কাজলটা একটু সরে যায়। মুছবো কি দিয়ে, খুঁজে পাই না। পরে ওই কাগজটা নিলাম। কাগজটা খুলে দেখি কি যেন লেখা। জানা আছে কোনো গুণ নাই, তাই শাড়ি দেয়নি, থ্রি পিসই পরেন। এই লেখা দেখে রাগে কটমট করছে আমার শরীর। সাহস কত বড়, আমাকে বলে আমার গুণ নাই, আর ওনার গুণের বালতি ভরা। আমি এই জামা পরবো না। আম্মুকে ডাক দিলাম, আম্মু, আম্মু, আমি এই জামা পরবো না। আমাকে বলে আমার গুণ নেই। আর জামা কে দিছে? আম্মু, কি হয়েছে? এ তো চিল্লাচ্ছিস কেন? পাশের রুমে মেহমান আসছে। আর এই জামা পরবি না কেন? আমি, একটা কাগজে লেখা আমার কোনো গুণ নাই, তাই শাড়ি দেয়নি। আর এই জামা কে দিছে? আম্মু, বের হয়ে আয়, তাহলে বুঝতে পারবি। আর মাথায় কাপড় দিয়ে বের হবি, আর চিল্লাবি না। আমি, যাচ্ছি যাচ্ছি। মাথায় কাপড় দিয়ে বের হলাম। আম্মুর সাথে গিয়ে বসলাম। তখনই একটা মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের আগেরই পছন্দ। না, আসলেও চলতো। যেহেতু আজ আংটি পরাবো, তাই আনতে বললাম। আম্মু, কোনো সমস্যা নেই, মেয়ে আপনারা দেখবেন না, আগে দেখলেই বা কি। মহিলা, বাট আমার ছেলেটা আসতে পারবে না, কিছু কাজ আছে তো তাই। আগামীকাল তো বিয়ে, তখন হাজার কাজ থাকলেও আসতে হবে। আম্মু, কাজ থাকতেই পারে, আজ আসলেই ভালো হতো। মহিলা, কত বললাম শুনলই না। সমস্যা নেই, আমি মেয়ের হাতে আংটি পরিয়ে দিয়ে যাই। ঝিনুক মা, কাছে আসো তো, আমার সাথে বসো। আমি যখনই আমাকে ডাক দিল, তখনই মাথাটা উঁচু করে তাকিয়ে 480 ভোল্টেজের শর্ট খেয়েছি। এ তো জিহাদের মা, আর আমার বাসায়। তার মানে জিহাদের সাথে আমার বিয়ে হচ্ছে? আমি এই বিয়ে মানি না। যখনই উঠতে নিব, তখনই আম্মু আমার হাত শক্ত করে ধরে বসিয়ে দেয় আর ইশারা দিয়ে যেতে বলে। ইচ্ছে বা না থাকা সত্ত্বেও গেলাম। জিহাদের মা, কত লক্ষ্মী, আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে। তোমার জিহাদকে ভালো লাগে না? আমি কিছু বলতে যাব, তখনই আম্মু বলে ওঠে, আম্মু, ছেলে আমাদের সকলের পছন্দ, ওর পছন্দ হবে না কেন? ছেলে কোন দিক দিয়েই বা খারাপ? জিহাদের মা, তাহলে তো কথাই নেই। ঝিনুক মা, হাতটা দাও তো, আংটিটা পরিয়ে দেই। আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও দিলাম। তিনি বলতেছে, ঝিনুককে তো আমি আগেই চিনি, ও আমার বাসায় গিয়েছিল। আর তোমার অ্যাকুয়ারিয়ামটা কোথায়? তাকিয়ে দেখি মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আম্মু, আগে আপনাদের বাসায় গেছে মানে? আগেই পরিচিত আপনারা? ঝিনুক তো আমায় কখনো বলেনি। জিহাদের মা, আসলে পোলাপানির বুদ্ধি, হয়তো ভয়ে বলেনি। এখন তো ভয়ের কিছু নেই, সব ঘটনা বলে দিলেন। আম্মু তো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় খেয়েই ফেলবে আমায়। ভয়ে আমার গলার পানি শুকিয়ে গেছে। জিহাদের মা এবার বললেন, তাহলে এবারটা ওঠা যাক, রাতে গহনা শাড়ি সব পাঠিয়ে দেব। বলেই আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেলেন। আর বললেন, কাল কিন্তু আবার দেখা হচ্ছে, মিস করব তোমায়। আর মোটেও মন খারাপ করো না, আমি থাকবো তো। আমি, উনি চলে গেলেন। আর আমি ওখানে ঠায় দাঁড়িয়ে আছি। কথা বলার শক্তিও মনে হয় নেই। কি থেকে কি হচ্ছে। আম্মু, তুই আগে ওনাদের বাসায় গেছিস? আমাকে তো বলসনি। আবার অ্যাকুয়ারিয়ামও নিয়ে আসছিস, সম্পর্ক তো ভালোই। তাহলে তখন উঠতে চাইলে কেন? আমি, না, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আর এভাবে হুট করে বিয়ে দেওয়ার মানেটা কি? আম্মু, তোর তো না জানার কথা না। আর ছেলেও খারাপ না, অনেক ভালো, শিক্ষিত, প্রতিষ্ঠিত, টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব নেই। আমি বিয়ে করব না, স্টাডি শেষ হোক তারপর। আম্মু, বিয়ে আগামীকাল হবে, স্টাডি করার দরকার নেই, বলেই চলে গেলেন। আমি ধপাস করে বসে পড়লাম। এটা কি হলো? আর আমি জানি কেন সে আমাকে বিয়ে করবে।
মাকে কিভাবে বোঝাবো? আমার কথা তো শুনবেও না। টাকা পয়সা থাকলেই হয় একটা বজ্জাতের গাড্ডি আমার লাইফটা তামা তামা করে দিবে। আমার লাইফের কোনো দাম নেই, ডিসিশনেরও কোনো দাম নেই। সব ওনাদের ইচ্ছায় হচ্ছে। আমাকে ননির পুতুল পেয়েছে, যার যা খুশি তাই করছে। আম্মুও বুঝলো না, বলে কান্না করতে থাকলাম। আজ আমার বিয়ে, বাসর ঘরে বসে আছি, লাল কাতানের শাড়ি আর এসব ভারী গহনা পরে বোর হয়ে গেছি। মেকআপ কি করেছে? কান্না করতে করতে এক সাইডের মেকআপ আছে, আরেক সাইডে নেই। ছোট্ট বাবা মার কথা মনে হচ্ছে, আর ঝড়ার কথা ভাবতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে। সারাদিন টম আর জেরির মতো লেগে থাকতাম, আর আজ ঝগড়া করার নেই। ওর কথা মনে হতেই আরো জোরে কান্না করে দিলাম। আসার সময় ঝড়া আমাকে ধরে কি কান্না, মনে হয় আমি একেবারে কোথাও চলে যাচ্ছি। আর ভাবতেই পারছি না এ তো চোখের পানি কোথা থেকে আসে। তখনই গেট খোলার আওয়াজ হয়, বুঝতে পারলাম উনি আসছে। চোখ মুখ মুছে চুপ করে বসে আছি। তখনই জিহাদ বলে ওঠে, জিহাদ, আমার বিছানায় বসার সাহস কে দিছে তোমায়? আমি আমি বসিনি, আমাকে এখানে রেখে গেছে। জিহাদ, এখন নামো, নামো আমার বিছানা থেকে। আমি নেমে কোথায় যাব? জিহাদ, কেন? বারান্দা আছে না, ওটাই তোমার জায়গা। অনেক অত্যাচার করেছো, আর না, এবার নিজেই তৈরি থাকো সহ্য করার জন্য। আমি কথা শুনে মনে হলো কলিজার মধ্যে কথাটা এসে বিঁধছে, তবুও সাহস করে বললাম, সেটা পাস্ট ছিল। এখানে টেনে কেন আনছেন? আমার বাবা মা কত আশা নিয়ে বিয়ে দিছে, আর আপনি এমন কথা বলছেন। আর আমি তো বিয়ে করতে চাইনি, আপনি জোর করেই বিয়ে করছেন। জিহাদ, চুপ, একদম চুপ, তোমার কথা শুনতে চাইনি। বলেই বিছানা থেকে বালিশ নিয়ে বারান্দার দিকে ছুঁড়ে মারলাম। আমি, বালিশ ওখানে ফেললেন কেন? জিহাদ, ওটাই তোমার জায়গা আজ থেকে। এই রুমে তোমার কোনো জায়গা নেই, আন্ডারস্ট্যান্ড? আর ভুলেও আমার বিছানায় যেন তোমায় না দেখি। বলে উনি ঘুমিয়ে গেলেন। আর আমি পুরো জমে গেছি কথা শুনে। এভাবে কষ্ট পাওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। জিহাদ, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যায় না? বারবার এক কথা বলতে হয় কেন? আমি যাচ্ছি বলে দৌড়ে বারান্দায় চলে গেলাম। অপমান আর সহ্য হচ্ছে না। বালিশটা মাটিতে দিয়ে শুয়ে পড়লাম। কোনোদিন মাটিতে ঘুমাইনি। ভাগ্যের কি পরিহাস, আজ বারান্দায় শুতে হচ্ছে। এসব ভাবছি আর কান্না করছি। একে তো হালকা হালকা শীত পড়ছে, মাটিতে বিছানা, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। আর সহ্য হচ্ছে না। উঠে ঘরে গেলাম, দেখি ঘুমিয়ে গেছে। ভাবছি ডাক দিব নাকি দেব না। আর ঘুমন্ত চেহারায় কি মায়াবী লাগছে, আর তার ভিতরে কি হিংসাক্ত আচরণ। ডাকি দিলাম, জিহাদ, সমস্যা কি তোমার? আমার রুমে না বলে ঢোকার কথা বলছিলাম তোমায়। কেন ঢুকছো? বের হও। আমি, আসলে একটা চাদর। জিহাদ, কিসের চাদর? এভাবেই থাকবে। বলেই টেনে ব্যালকনিতে রেখে গেট লাগিয়ে দিলাম। ঠাস করে গেটটা লাগিয়ে দিলেন। কান্না ছাড়া আর কিছুই করার নেই। ওভাবেই গুটে শুয়ে পড়লাম। এ তো শীত করছে, কি করব, শুধু কাঁপছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি 9টা বাজে। কি ব্যাপার, ঝিনুক এখনো উঠলো না, কি হলো? তখনই গত রাতের কথা মনে পড়লো। ও মাই গড, কি করছে এখনো ও? গেট খুলে দেখি থরথর করে কাঁপছে।